স্বাধীনতার ৯ বছর পর ১৯৫৬ সালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি যখন ভারতে আসেন, তখন ওনার সাথে কলকাতার সেই সময়কার গভর্নর পিবি চক্রবর্তীর সাথে দেখা হয়। এই সাক্ষাৎকারের সময় ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে ওনাদের মধ্যে আলোচনা হয়। সেই সময় পিবি চক্রবর্তী অনেক সাহসিকতার সাথে ক্লেমেন্ট অ্যাটলিকে জিজ্ঞাসা করেন যে ইংরেজদের ভারতবর্ষ ছাড়ার আসল কারণটা কি ছিল। এই প্রশ্নের উত্তর অ্যাটলি শুধুমাত্র ৩টি শব্দের মাধ্যমে দেন, সেটা হলো আজাদ হিন্দ ফৌজ। যে ফৌজের লিডার ছিল আমাদের ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। আর অ্যাটলির কথা অনুসারে সুভাষচন্দ্র বোসের কারণেই ভারতবর্ষে দাঙ্গা ঝামেলা শুরু হয়েছিল। এরপর পিবি চক্রবর্তী ক্লেমেন্ট অ্যাটলিকে জিজ্ঞেস করেন স্বাধীনতার জন্য গান্ধীজির কতটা কন্ট্রিবিউশন ছিল। তখন হেসে হেসে অ্যাটলি উত্তর দেন মিনিমাল। আর এই ঘটনার কথা উল্লেখ আছে মেজর জেনারেল জিডি বক্সির লেখা বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই বইয়েতে। কিন্তু বন্ধুরা, এটা শোনার পর মনের মধ্যে একটাই প্রশ্ন আসে যে সত্যি কি স্বাধীনতার জন্য গান্ধীজির থেকে বেশি নেতাজি সুভাষচন্দ্র বোসের কন্ট্রিবিউশন আছে? আর যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে কি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজির হওয়া উচিত ছিল? আসলে সত্যি বলতে নেতাজি ইন্ডিপেন্ডেন্ট আর আনডিভাইডেড ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এই বিষয়টা আজ অব্দি একটা ডিবেটেবল থিওরি হয়ে রয়েছে। এর মধ্যে সত্যিটা কি সেটা তো আমরা জানবই, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো সত্যি যদি নেতাজি আমাদের পিএম হতো, তাহলে আমাদের দেশ আজ কোন পর্যায়ে থাকতো? এটাও তো একটা ভাববার বিষয়, তাই না? তো আজকের ভিডিওর টাইটেল হলো সুভাষচন্দ্র বোস যদি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো। আসুন দেখা যাক। সবার আগে শুরু করব এই বিতর্কিত থিওরি দিয়ে, যেটাকে নিয়ে পৃথিবীর প্রচুর সংখ্যক স্কলার ডিবেট করে চলেছে। আর এই থিওরির হিসাবে সুভাষচন্দ্র বোস স্বাধীন ও অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কিভাবে? সাল ১৯৪২ জাপানের সাহায্যে সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে নিজের আজাদ হিন্দ ফৌজ স্থাপন করে ফেলেছিলেন। আর সেই ফৌজে সামিল ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ভারতীয় সৈনিক, যাদেরকে জাপান আটক করে রেখেছিল। আর সেই সময় নেতাজি প্রত্যেকটা দেশে গিয়ে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের মনে স্বাধীন ভারত তৈরি করার বীজ রোপণ করেছিলেন। সুভাষচন্দ্র বোসের ভাষণ ও ওনার জোশ সেখানে থাকা সাধারণ নাগরিকদের মনে দেশভক্তি জাগানোর কাজ করেছিল, আর আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে উৎসাহ প্রদান করেছিল। ভাষণে নেতাজি এই প্রতিশ্রুতি দেন যে তিনি ১ বছরের মধ্যে তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতের মাটিতে পা রাখবেন। তবে এর আগে তিনি জাপানি সেনাদের সাথে মিলে দুবার ইংরেজদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন। যে যুদ্ধের প্রতিদানে আর নেতাজির প্রতি শ্রদ্ধা উৎসর্গ করার জন্য ব্রিটিশদের থেকে জিতে নেওয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে জাপান নেতাজি সুভাষচন্দ্র বোসকে উপহার রূপে দিয়ে দিয়েছিলেন, যাতে নেতাজি নিজের আজাদ হিন্দ ফৌজকে ভারতের মাটিতে নিয়ে যেতে পারেন। আর এই জায়গাটি স্বাধীন ভারতের প্রথম অংশ হয়েছিল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস খোলা আকাশের নিচে প্রথমবার ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছিলেন। আর এখানে প্রথম স্থাপন হয়েছিল আজাদ হিন্দ সরকার। এই সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওয়ার অ্যান্ড ফরেন মিনিস্টার নেতাজি নিজেই ছিলেন। আর নেতাজির তৈরি এই সরকারের কাছে নিজের কারেন্সি, ব্যাংক, রেডিও স্টেশন, স্ট্যাম্প, এমনকি নেতাজি নিজের কোর্টও তৈরি করে নিয়েছিলেন। নেতাজির এই আজাদ সরকারকে 9টা বড় বড় দেশ মান্যতা দিয়েছিল, আর সেই দেশগুলি হলো জাপান, ইটালি, জার্মানি, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া, বার্মা, ফিলিপিন্স, থাইল্যান্ড আর চায়না। আর ঠিক এই কারণে কিছু সংখ্যক মানুষ মানেন যে সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন। এখন এই বিষয়ে আপনারও মন্তব্য যদি একই থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে নিশ্চয়ই জানাবেন। তো এই থিওরিটা সত্য কিনা মিথ্যা, তার জন্য অনেক রিসার্চার্সরা এখন অব্দি ডিবেট করেই চলেছে, কিন্তু ওনাদের উত্তর আসা অব্দি আমরা জেনে নেই নেতাজি যদি গোটা স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশে কি কি চেঞ্জেস থাকতো। নাম্বার 1, প্রথমত আমাদের আর চায়নার মধ্যে কোনো শত্রুতা হতো না। আমি বুঝতে পারছি এটা আপনাদের কাছে অবিশ্বাস্য, কিন্তু আসলে এটা সত্যি। কারণ 1938 সালে যখন চায়না ওয়ার্ল্ড ওয়ারের জন্য অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন ওরা ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে সাহায্য চেয়েছিলেন। আর সেই সময় কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন আমাদের নেতাজি, যিনি 1938 সালে 12 জুন পুরো দেশে অল ইন্ডিয়া চায়না ডে বলে ঘোষণা করেছিল। উনি দেশের সব লোকদের থেকে চায়নাকে সাহায্য করার জন্য ফান্ড সংগ্রহ করতে বলে। তারপর নেতাজি সেই অর্থ, অ্যাম্বুলেন্স আর ডাক্তারের একটি টিমকে চায়নার কাছে পাঠায়। ব্যাস, এই ঘটনার পর থেকে নেতাজি আর চায়নার মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। আর এই সুসম্পর্কের কারণেই আজাদ হিন্দ সরকারকে মান্যতা দেওয়া 9টি দেশের মধ্যে একটি দেশ চায়নাও ছিল। এইসব ঘটনার জন্যই এটা মানা হয় যে আমাদের প্রথম পিএম সুভাষচন্দ্র বোস যদি হতো, তাহলে চায়নার সাথে আমাদের অনেক ভালো
ভালো সম্পর্ক থাকতো। আর 1962 সালের সেই ভয়াবহ ইন্ডো চায়না ওয়ারও হতো না এবং বর্তমানে না তো দুই দেশের বর্ডারে কোনো ঝামেলা হতো। দ্বিতীয়ত, ভারত পাকিস্তানের ভাগাভাগি হতো না। আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের অনুসারে নেতাজি সুভাষচন্দ্র বোস সর্বদা ভারতের পার্টিশনের বিরুদ্ধে ছিলেন। এই কথাটা উনি মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহরুকেও বলেছিলেন। নেতাজি বলেছিলেন যদি ভারত ভাগ হয় তাহলে দেশের স্থিতি অনেক ভয়াবহ হবে, আর এই ভাগাভাগিকে দেখে অন্যান্য রাজ্য নিজেদেরকে আলাদা করে নিতে চাইবে। আর এই নেতাজির কথাটা পরবর্তীকালে সত্যিই প্রমাণিত হয়েছে, কারণ আমরা যদি আজকালকার দিনে লক্ষ্য করি তাহলে ভারতের মধ্যে কত সেপারেটিস্ট মুভমেন্ট হচ্ছে, যেমন নাগাল্যান্ডে, তারপর পাঞ্জাবের খালিস্তান মুভমেন্ট, আর ওয়েস্ট বেঙ্গলে তৈরি হওয়া রেসিজম মুভমেন্ট। কিন্তু যদি পার্টিশনের সময় সুভাষচন্দ্র বোস বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি পাকিস্তানকে দাবি করা মুসলিমদের পার্টিশনের দাবি না করার জন্য রাজি করিয়ে নিতেন, কারণ সুভাষচন্দ্র বোস সবসময় মুসলিমদের মধ্যে অন্যান্য কংগ্রেস লিডারদের থেকে বেশি জনপ্রিয় ছিলেন। আর এর পেছনের কারণ হলো তিনি নিজে কলকাতার এমন এক এলাকায় থাকতেন যা মুসলিম মেজরিটির এলাকা ছিল, আর আমাদের নেতাজি কখনোই হিন্দু আর মুসলিমের মধ্যে তফাৎ করেননি। তবে আমরা যদি দেখি 1937 সালে কংগ্রেসে 10%-এর থেকেও কম মুসলিম লিডার ছিল, আর অন্যদিকে নেতাজির আজাদ হিন্দ ফৌজে 30 থেকে 40% মুসলিম সৈনিক ছিল, যারা নেতাজির কথায় প্রভাবিত হয়ে আজাদ হিন্দ ফৌজে শামিল হয়েছিল। এই সমস্ত ঘটনার বুনিয়াদে এটা বলাই যায় যদি নেতাজি জীবিত থাকতেন তাহলে ভারত পাকিস্তানের ভাগাভাগি কখনোই হতো না। 1947 সালে দুদেশের ইতিহাস না নিজেদের রক্তে রক্তাক্ত হতো, আর হয়তো বাংলাদেশ আর পাকিস্তান আজও স্বাধীন ভারতের অংশ হতো, আর আমাদের ভারত অখণ্ড থাকতো। নাম্বার 3, এইবার বন্ধুরা আমরা সেই চেঞ্জেসের কথা বলবো যেটা হলে আমাদের ভারতের চেহারাই বদলে যেত। সেটা এই কারণেই সুভাষচন্দ্র বোস যদি স্বাধীন অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশে লোকতন্ত্র মানে ডেমোক্রেসি থাকতোই না, কারণ যদি নেতাজি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে বর্তমানে আমাদের দেশ কমিউনিজম বা সমাজবাদের সিদ্ধান্তে চলতো। সেই কমিউনিজম যা চায়না, রাশিয়া আর হিটলারের জার্মানির আইডিওলজি ছিল, আর এমনটা নেতাজি নিজেই তার বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলে লিখেছিলেন। উনি সাম্যবাদী সংঘ নামের একটি পার্টি বানাতে চেয়েছিলেন যার মানে হলো কমিউনিজম ইউনিয়ন। আর হয়তো নেতাজির কমিউনিজম ইউনিয়ন এই জন্য ভালো লেগেছিল যে ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি নিজের কমিউনিস্ট অ্যালাইস যেমন চায়না, রাশিয়া, জার্মানিকে জিততে দেখেছিলেন, যেই কারণে হয়তো উনার লোকতন্ত্রের থেকে বেশি সাম্যবাদের বিচারধারাকে ভালো লেগেছিল। তাহলে আপনাদের কি মনে হয় নেতাজিও কি হিটলার বা স্ট্যালিনের মতো তানাশাহ হতে চেয়েছিলেন? উনি যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের উপরেও কি চায়নার লোকদের মতো অনেক নিষেধাজ্ঞা জারি থাকতো? এখন যদি আপনাদের মনে হয় নেতাজি থাকলে ভারতবর্ষের দৃশ্যটা কিছু এরকম হতো তাহলে আপনারা ভুল ভাবছেন, কারণ নেতাজি হয়তো নিজের বিদেশি কমিউনিস্ট বন্ধুদের দেখে প্রভাবিত ছিলেন কিন্তু তিনি কখনোই ওদের মতো তানাশা হতে চাননি। উনি সবসময় চেয়েছিলেন সমস্ত ভারতীয়রা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমান অধিকার লাভ করুক, আর প্রত্যেক নাগরিকেরই নিজের ধর্ম বেছে নেওয়ার সমান অধিকার মেলুক। আর এই কথাটা উনি ওনার বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলে লিখেছিলেন। উনি চেয়েছিলেন যে ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে নিজেকে গড়ে তুলুক, যাতে এখানকার মাইনরিটিরা সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে বিবেচিত না হয়, আর সবাই যেন মিলেমিশে দেশের বিকাশে অংশ নিতে পারে। এই পর্যন্ত তো সবই ভালো ছিল, কিন্তু ওনার রাজত্বে আরো একটা চেঞ্জেস আসতো, আর সেটা হলো আমরা ভারতীয়রা আরো বেশি ডিসিপ্লিনড হতাম, কারণ নেতাজির মতে আমাদের ভারতের অনেক মজবুত একটা লিডারের দরকার ছিল যে দেশের লোকদের কঠোর অনুশাসনের সিদ্ধান্তগুলোকে বোঝাতে পারবে, যাতে সাধারণ মানুষেরা আরো বেশি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে পারে, যেমন জাপানের মতো অন্যান্য কিছু দেশ। কিন্তু যেমন ভাবে প্রতিদিন সূর্য উদয় ও সূর্যাস্ত হয়, যেরকম একটা পয়সার দুটো দিক থাকে, ঠিক সেরকমই এই কাহিনীরও আরো একটা দিক আছে, আর সেটা হলো একটা অন্ধকারময় দিক। যদি সুভাষচন্দ্র বোস প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষে সাম্যবাদ নিয়ে আসতেন তাহলে পসিবিলিটি ছিল ভারতে ওয়ান পার্টি রুল লাগু হয়ে যেত, আর বিপরীতে অন্য কোনো পার্টি থাকতো না রুলিং পার্টিকে ভুল প্রমাণিত করার জন্য। আর নেতাজির মিলিটারি ভ্যালুসের দিক দেখে এটা বলাই যায় ভারতবর্ষের সংসদের থেকে বেশি মিলিটারি রুলস চলতো, একদম হিটলারের মিলিটারির মতো। দেখুন আমরা খুব ভালো মতোই জানি নেতাজি এরকমটা করতেন না, তিনি খুব ভালোই প্রধানমন্ত্রী হতেন, কিন্তু ওনার পর যিনি প্রধানমন্ত্রী হতেন কি গ্যারান্টি আছে তিনিও নেতাজির সিদ্ধান্ত অনুসারে পদক্ষেপ নিতেন? কি গ্যারান্টি আছে ভারতে দ্বিতীয় হিটলার জন্ম নিত না? কিন্তু বন্ধুরা আমরা তো শুধুমাত্র কিছু ফ্যাক্টস আর নেতাজির জীবনে ঘটা কিছু ঘটনার ভিত্তিতে এই কাহিনীটিকে বানিয়েছি। তবে আসলে উনি প্রধানমন্ত্রী হলে আমাদের স্বাধীন ভারত কিরকম হতো সেটা তো আমরা তখনই জানতে পারতাম যদি না 1945 সালে তাইওয়ান থেকে রাশিয়ায় আসার সময় ওনার প্লেন ক্র্যাশ না করতো। আর
আর সেই ক্র্যাশে যদি না আমাদের প্রিয় নেতাজিকে হারাতে হতো। এই ঘটনার উপরেও মানুষেরা স্বাধীনতার সময় থেকে আজ অব্দি বিতর্ক করেই চলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস সেই প্লেন ক্র্যাশে মারা যাননি, এবং এটা বলা হয় যে ওনাকে বন্দি করে রাখা হয়েছিল আর সেখানে ওনার সাথে ভালো কিছু ঘটেনি। এই থিওরির উপর একটা বইও লেখা হয়েছিল যার নাম প্রিজনার অফ ইয়াকুতস্ক। এই বইয়েতে বলা হয়েছে যে নেতাজিকে রাশিয়ার একটা জেলে ওনার বাকি জীবনটা বন্দি করে রাখা হয়েছিল। এর সাথে বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে ক্লেমেন্ট অ্যাটলি কি বলেছিল একদম ভিডিওর ইন্ট্রোডাকশনে। ওনাকে যখন বলা হয়েছিল কার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তখন উনি বলেছিলেন আমাদের স্বাধীনতা পাওয়ার একমাত্র কারণ ছিল সুভাষচন্দ্র বোস। আর এই ব্যাপারটা সমস্ত ভারতীয়দের জানা উচিত আমার মতে। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।